ডিয়ার ভিউয়ার্স, ডিএ নিয়ে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের যে অর্ডার এসেছে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে ইমিডিয়েটলি 25% অ্যামাউন্ট কিন্তু সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। এই ব্যাপারে কি প্রোগ্রেস হচ্ছে তা কিন্তু এখনো পর্যন্ত ততটা স্পষ্ট নয়। এখন ঘটনা হচ্ছে, বারবার আমি এর আগেও অনেকবার বলেছি যে কোর্টের যে রায় আসে তারপরে বিভিন্ন শব্দকে নিয়ে বিভিন্ন রকম জাগলারি করা হয়, শব্দের তোড়র মোড়র করা হয়, অর্থাৎ শব্দকে এদিক ওদিক চিন্তাভাবনা করার চেষ্টা করা হয়। এখন এখানেও যেটা নিয়ে বেশ বিতর্ক বেঁধেছে সেটি হচ্ছে ইমিডিয়েট কথাটা নিয়ে। এবং আরও একটি ব্যাপার, তার পরবর্তী যে কথাগুলি লেখা হয়েছে জাজমেন্ট কপিতে সেখানে 75%-এর কিন্তু কোনো উল্লেখ নেই। অর্থাৎ 25% ইমিডিয়েট দিতে হবে। তারপরে বলা হয়েছে যে অর্ডারগুলো আমরা যে ডিরেকশনগুলো আগে বললাম তার জন্য কমিটি গঠিত হবে। সেই কমিটি তারা টোটাল অ্যামাউন্ট কত টাকা পেড করতে হবে আর কি কি স্কেডিউল তৈরি করতে হবে, অর্থাৎ এই টোটাল টাকাটাকে কতগুলি ফেজে দেওয়া হবে তার একটা স্কেডিউল তৈরি করতে হবে। এবং এই স্কেডিউলটি স্টেট মানতে বাধ্য থাকবে, বাউন্ড টু ফলো। এই কপি, এই জাজমেন্ট নিয়েও বিভিন্ন ব্যাখ্যা উঠে আসছে। সেটি হচ্ছে 1 নম্বর, সেটি হচ্ছে ইমিডিয়েট। এই ইমিডিয়েট কথাটির মানে কি, এইটা নিয়ে ভাবতে গিয়ে আমি একটা সময় ভাবছিলাম যে আজকে এমন একটা সময় দাঁড়িয়েছে, মানে একটা সময় আপনারা জানেন, আমরা যদি সভ্যতার ইতিহাসকে দেখি, একটা সময় সংবিধানই ছিল না, তখন ধর্মীয় পুস্তকই ছিল সংবিধান। মানুষ তার মুখের কথাকেই বিশ্বাস করত। তারপরে আস্তে আস্তে সভ্যতা যত অগ্রগতির দিকে গিয়েছে তত মানুষ মুখের কথাকে আর বিশ্বাস না করতে পেরে লিখিত রূপ দিয়েছে, সেই লিখিত রূপকে তারা বিশ্বাস করতে শুরু করেছে। এবং একটা সময় আজকে এসে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে লিখিত বক্তব্যগুলোকেও একটা কাটাছেঁড়া করার সুযোগ এসেছে বা করার চেষ্টা করা হচ্ছে। মানুষের প্রত্যেকটি ভাষা, শব্দ, বাক্যচয়ন সবের মধ্যে যেহেতু ইমোশন জুড়ে থাকে, তাই মানুষের ভাষার বা শব্দের যা মানুষ বলে তার কিন্তু বিভিন্ন অর্থ তার সামনের ব্যক্তি যিনি শুনে থাকেন তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যায়িত করেন। এটাই স্বাভাবিক। এই জন্য এই ভাষাকে সায়েন্টিস্টরা গ্রহণ করতে পারেননি। সায়েন্টিস্টদের একটা নিজস্ব ভাষা আছে, সেটি হচ্ছে ম্যাথমেটিক্স। দ্য ম্যাথমেটিক্স দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এক ধাপ এগিয়ে আমি বলি এটাকে দ্য ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড অর ক্রিয়েটরস। একটা সময় এই ক্লাসিক্যাল ম্যাথমেটিক্স যখন ছিল তখন কিন্তু এক্সাক্ট কোনো কিছু ছাড়া ম্যাথমেটিক্স গ্রহণ করতো না। পরে পরে কিছুটা ভেগ ওয়ার্ডসকেও তারা ধরতে শুরু করলো। বিভিন্ন ভেগ ওয়ার্ডস ম্যাথমেটিক্সের মধ্যে ইনক্লুডেড হলো। এই ইমিডিয়েট কথাটিও কিন্তু একটি ভেগ ওয়ার্ড, আর যাকে নিয়েই কিন্তু বেশ বিতর্ক দানা বেঁধেছে। ইমিডিয়েট মানে কিন্তু 1 সেকেন্ডও হতে পারে, 10 সেকেন্ডও হতে পারে, 10 দিন হতে পারে, 100 দিন হতে পারে, 10 বছরও হতে পারে। এটাই অনেকে বলতে চাইছেন বা বলতে চেষ্টা করছেন। কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় এটার একটা টলারেন্স আছে, অর্থাৎ টলারেট করার একটা সীমা আছে বা লিমিট আছে। আর এটা কিন্তু বাস্তবেও তাই। আমরা যখন কোনো ইমিডিয়েট আর্জেন্ট কথা বলি, আপনারা এর সাক্ষী থাকবেন, যারা সরকারি কর্মচারী বিশেষত এখন একটা ট্রেন্ড এসেছে হোয়াটসঅ্যাপ মেলে খুব দ্রুত কোনো নির্দেশ পাঠানো হচ্ছে, সেই নির্দেশে আর্জেন্ট, দিস ইজ ভেরি আর্জেন্ট কথা লেখা থাকে। সেখানে বলা থাকে না যে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট বা একদিনের মধ্যে কাজটাকে করে দেন। অর্থাৎ সরকারি কর্মচারীকে যখন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দেন, যখন তিনি বলেন এই কাজটি এখনই করুন, তিনি কিন্তু এটি ভাষার মধ্য দিয়ে এটা বোঝাতে চান এই কাজটির খুব গুরুত্ব আছে, তাই এখনই তাড়াতাড়ি করুন। তাহলে কি এরপর থেকে এই যে এখনই মানে আর্জেন্ট, ইমিডিয়েট, এই শব্দগুলোকে হাতিয়ার সরকারি কর্মচারীরাও করতে পারেন? তারাও কি এর উপরে বলতে পারেন আর্জেন্ট মানেই যে আমাকে একদিনের মধ্যে করে দিতে হবে বা 2 দিন বা 3 দিনের মধ্যে করে দিতে হবে, এমন কোনো কথার কথা নেই। আর্জেন্ট মানে
5 মাস পরেও কাজটি করে দেওয়া যেতে পারে। কিন্তু না, এভাবে কি একটা গতিশীল সমাজ গতিশীল থাকতে পারে? এভাবে কি কোনো কাজের মাধ্যম হতে পারে, কাজ চলতে পারে? এভাবে আমার মনে হয় চলতে পারে না। আমরা তো আর সবসময় ম্যাথমেটিক্সের ভাষায় কথা বলতে পারি না, আর সাধারণ মানুষ বলতে পারবেনও না। তাদের এই ইমোশনাল মানে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সাথে যে ইমোশন যোগ থাকে, সেই ইমোশন প্লাস ল্যাঙ্গুয়েজ প্লাস ইন্টেলিজেন্স, এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের কাজ চালাতে হবে। তাই এই ইমিডিয়েট নিয়ে বেশি বিতর্ক করে লাভ নেই। ইমিডিয়েট মানে ইমিডিয়েটই, অর্থাৎ ইমিডিয়েট অ্যাটলিস্ট এটা হতে পারে হয়তো এখনই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না, বাট প্রসেসটা শুরু হয়েছে। কিভাবে টাকা ঢুকবে, কত টাকা পেয়েবল হবে, অ্যাকাউন্ট নাম্বার সেট করা, সকলের অ্যাকাউন্টে ঢোকানোর যে প্রক্রিয়া, টোটাল প্রক্রিয়াটা কিন্তু আশা করা যায় যে শুরু হয়ে গেছে। যদি না হয়, দেখুন এই রায়টা যেটা 25%-এর রায়, এটি কিন্তু 16ই মে কোর্ট আবার উদ্ধৃত করেছে তাদের 5ই ফেব্রুয়ারির জাজমেন্ট কপিতে। 16ই মের অর্ডার ছিল এবং সেখানে বলা ছিল, টাইম ফ্রেম বেঁধে দেওয়া ছিল। সেই টাইম ফ্রেমটা ছিল 6 উইকস ফ্রম টুডে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জাজমেন্ট কপিতে তারা আবার এটিকে উদ্ধৃত করেছেন। এখানে দেখুন 16ই মে 2025 তারা অর্ডার দিয়েছিলেন এবং সেখানে বলেছেন উইথিন এ পিরিয়ড অফ 6 উইকস ফ্রম টুডে। 6 উইকস, 1.5 মাস, 1.5 মান্থস। এই 1.5 মাস কিন্তু অনেক দিন আগেই চলে গেছে। তাই তারা এটার জন্য আর টাইম লাইন দিলেন না, টাইম ফ্রেম বেঁধে দিলেন না, তারা শব্দ ইউজ করলেন ইমিডিয়েট। এই ইমিডিয়েটের মানে প্রসেসটা, এবং তারা সেখানে তখন বলেইছিলেন যে 25%, এটা 50%-এর গল্প ছিল, সেখান থেকে এসে 25%-এ কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল। সেই 25%-এর যদি সিদ্ধান্ত তখনই হয়, তাহলে এটি তখনই শুরু হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, এটা নিয়ে তো কন্টেম্প্ট হয়ে আছে এবং পরবর্তীকালে নিশ্চয়ই এটা কোর্টে হয়তো যদি ইমিডিয়েট অনুযায়ী না হয়, হয়তো আবার প্লেস হবে। এবার যেটি প্রশ্ন সেটি হচ্ছে 75%। এখন এই যে 75%-এর কথা কিন্তু কোর্ট আলাদা করে বলেনি যে বাকি বা রেস্ট, এটাও বলেনি যে রেস্ট পার্ট, এই কথাটাও কিন্তু কোর্ট উল্লেখ করেনি। এখানে একটা আবছা বক্তব্য আছে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের বুঝতে হবে যে কোর্ট কি পুরোটাই দেওয়ার কথা বলেছে। তো এখানে যেটি বলা হয়েছে, আমরা আবার একটু রায়ের কপিতে যাই। সেখানে বলা হয়েছে টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট। কীরকম রাইট? দ্যাট হ্যাজ অ্যাক্রুড ইন ফেভার অফ দ্য রেসপন্ডেন্টস এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাদের ফেভারে যতটা টাকা পাওয়ার অ্যাক্রুড হয়, এবং সেটা পরের ধাপেই বলা হয়েছে 59.3 পয়েন্টে, যে তারা এআইসিপিআই যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনেই তারা পাওয়ার যোগ্য, অর্থাৎ এআইসিপিআই মেনে পাওয়ার যোগ্য। তবে এখানে কোর্ট একটা জিনিস তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছে স্টেটকে, যে আপনারা এই যে ফ্রিকুয়েন্সি, মানে বছরে 2 বার বা 1 বার বা বছরে 1 বারও না দিতে পারেন, সেটা আপনারা করতে পারেন, কিন্তু যেটা অ্যাক্রুড হবে, অর্থাৎ ধরুন জুলাইয়ে, সাপোজ জুলাইয়ে এআইসিপিআই অনুযায়ী ফিক্সড হলো বাড়াতে হবে 6%, এখন সেইটা ডিসেম্বরে গিয়ে সেইটা ফিক্স হয়ে গেল বাড়াতে হবে আরও 10%, তাহলে টোটাল হয়ে গেল কত? 16%। ওই বছরে দেওয়া হলো না কোনোবারেই, তাহলে পরের বছর ওটা কিন্তু সরকারি কর্মচারীদের কাছে খাতে অ্যাক্রুড হয়ে যাবে 16%। সেই অ্যাক্রুড এরিয়ার হিসাবে তারা পেতে অধিকারী, অর্থাৎ তাদের রাইট আছে এআইসিপিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী পেতে, বাট কতবার দেবেন, মানে কবে কবে দেবেন, সেটার অধিকার নেই, মানে সেটা স্টেটই ঠিক করবে। তাহলে অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে সরকারি কর্মচারীরা কিন্তু টোটাল অ্যামাউন্ট তাদের পাওয়ার হকদার। সেই হিসেবে 25% যদি ইমিডিয়েট হয়, যদি ইমিডিয়েট কথাটাকে আমরা ইমিডিয়েট যে অর্থে আমরা বলে থাকি, অভিধানগত যে অর্থ, সেই অর্থ অনুযায়ী 25% ইমিডিয়েট হলো, তাহলে এরপরে কি বলেছে দেখুন, একটি কমিটি গঠন করা হবে। উই ফাইন্ড ইট ফিট টু কনস্টিটিউট এ কমিটি। তারা কি করবেন? সেই কমিটি
তারা টোটাল অ্যামাউন্ট টু বি পেড অর্থাৎ কত টাকা দিতে হবে সেটা নির্ধারণ করবেন। দেখুন এখানে একটি প্রশ্ন যেটি থেকে যাচ্ছে, 25% যেটি দেওয়া হবে সেটি 25% হিসেব করার জন্য তাহলে টোটাল অ্যামাউন্ট কিন্তু হিসাব করতে হচ্ছে, তাহলে এখানে একটি প্রশ্ন, তাহলে কি কমিটি গঠনের পরে, মানে কমিটি তো গঠন হয়ে গেছে, কিন্তু কমিটির একটা টাইম লাইন দেওয়া হয়েছে, কি কমিটি 6 মার্চ 2026-এর মধ্যে এই প্রক্রিয়াটা করবেন। কোন কোন প্রক্রিয়া সেটা বলা হয়েছে, এ প্রক্রিয়া অর্থাৎ টোটাল কত টাকা পেড হবে, আর স্কেডিউল অফ পেমেন্টস, এই স্কেডিউলটা ঠিক করবেন, এটাও কমিটির হাতে, সেটা 6 মার্চ 2026-এর মধ্যে করবেন। তাহলে কি ইন্টারপ্রিটেশন এমন হচ্ছে যে 6 মার্চ 2026-এ এইটা হওয়ার পরেই 25% দেওয়ার কথা হবে? কারণ 25% হিসাব করতে গেলে কিন্তু টোটাল অ্যামাউন্ট আপনাকে বুঝতে হবে, তার 25% বোঝায় এটাই। তাহলে এটার মানে কি? কিন্তু দেখুন ইমিডিয়েট কথার মানে কিন্তু তা বোঝায় না, ইমিডিয়েট মানে ইমিডিয়েট। এখন এখানে এই যে 25% আমাদের ধরে নিতে হবে, এটাই যে এর আগে কিন্তু এই কেসটা চলছিল, মানে এই কেসটা যখন হিয়ারিং হচ্ছিল সেখানে একটি হিসেব দেওয়া হয়েছে, স্টেট হিসাব দিয়েছে, যারা রেসপন্ডেন্ট তারা হিসাব দিয়েছে, সরকারি কর্মচারী সংগঠন, অর্থাৎ একটা লাম্প সাম কিন্তু হিসাব আছে, একেবারে ফিক্সড হিসাব নেই যে নির্দিষ্ট যে টাকার হিসাব, সেটা আছে, হয়তো আছে, কিন্তু যাই হোক যেহেতু টোটাল অ্যামাউন্ট টু বি পেডের কথা বলা হয়েছে, সেটা নিশ্চিত লিপিবদ্ধ হবে, তার হিসাব কমিটি নিশ্চিত নির্ধারণ করবে, স্টেট নির্ধারণ করবে, কিন্তু একটা লাম্পসাম নিশ্চিত হিসাব আছে যে এই পরিমাণ টাকাটা কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে দিতে হবে, তাহলে নিশ্চিত তার উপরেই 25% করেই ইমিডিয়েট এই বক্তব্যটি নিশ্চিত, এটাই আমার অন্তত ইন্টারপ্রিটেশন যে এটাই হওয়া উচিত। কারণ ইমিডিয়েটকে যদি আমাদের অভিধানগত অর্থ ধরতে হয়, আমাদেরকে যদি টলারেন্স ভাবতে হয় যে এটা টলারেন্স কতখানি, একটা মানুষ ইমিডিয়েট বলা হলো তিনি কত দিন পর্যন্ত টলারেট করতে পারবেন, তিনি নিশ্চয়ই 5 বছর পর্যন্ত এই ইমিডিয়েট ব্যাপারটাকে টলারেট করবেন না, 1 বছরও করবেন না, 3 মাসও করবেন না, ম্যাক্সিমাম একটা তার টলারেন্স লিমিট থাকবে। তো যাই হোক এই 25% যে অ্যামাউন্টটি, এই অ্যামাউন্টটি তাহলে ওই যে হিয়ারিংয়ের সময় তারা যে হিসাবটা দিয়েছিলেন তার উপরে 25% হয়ে ইমিডিয়েট হয়ে গেল, তাহলে টোটাল অ্যামাউন্ট পেড আবার কমিটি করলো, তারা 6 মার্চের মধ্যে এটা ডিটারমাইন করলো, এই 25% নিশ্চিত দেওয়া হয়ে যাবে ধরে নিয়ে ফার্স্ট ইনস্টলমেন্ট, তখনকে কিন্তু এই কমিটি তার স্কেডিউলও করে ফেলেছে, তার ফার্স্ট ইনস্টলমেন্ট দেবে। এই যে ফার্স্ট ইনস্টলমেন্ট, এই কথাটার মানে কি, 25% নিশ্চয়ই একটা ইনস্টলমেন্ট নয়, আর ইনস্টলমেন্ট অবভিয়াসলি ইনস্টলমেন্ট যদি আমি এটাকে ধরি তাহলে কিন্তু এটা ফার্স্ট ইনস্টলমেন্টও নয়, কারণ ইনস্টলমেন্টের যে আবিধানিক অর্থ তা বোঝায় একটি বিশেষ অঙ্ককে তা কতকগুলি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম ভাগটিকে বোঝাবে ফার্স্ট ইনস্টলমেন্ট, কিন্তু এখানে তো কোর্ট প্রথমেই একটা ইনস্টলমেন্ট, যদি ওটাকে ইনস্টলমেন্ট বলি আমরা, সেটা নির্ধারণ করেই দিয়েছে, সেটা 25%। তাহলে ইনস্টলমেন্টের প্রশ্ন আসছে কোথায়? ইনস্টলমেন্টের প্রশ্ন আসছে এখানে সেই টোটাল অ্যামাউন্ট যেটা নির্ধারিত হবে এবং তার মধ্যে যেটা স্কেডিউল অফ পেমেন্টস হবে, সেই স্কেডিউল অফ পেমেন্টসের যেটা ইনস্টলমেন্টে বাটোয়ারা হলো, ভাগ করা হলো, তার ফার্স্ট অংশটা। এবং পরবর্তী লাইনটাতেও আরও স্পষ্ট হবে, সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি, অর্থাৎ কমিটি যে নির্ধারণ করলো, তাহলে কমিটির নির্ধারণ করার অংশটা কিন্তু ছেড়ে রাখা হয়েছে নিশ্চিত এই 75%, এটুকু আমাদের বোঝা উচিত, মানে এটাই ব্যাপার হবে নিশ্চিত। এখন যদি এটাকে অন্য অর্থ কেউ করে থাকেন তাহলে কিন্তু তার অন্য অর্থ বেরোতে পারে, আমি বলেছি যে এটি কিন্তু একটি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের যে কথাবার্তা বলার ভাষায় এই জাজমেন্ট কপি লেখা হয়েছে, সেখানে আবার ইন্টারপ্রিটেশনের আবার সুযোগ এবং অনেক কিছুই রয়েছে। এই জন্য আমার মনে হয়
জাজমেন্ট কপি এখন লেখা উচিত ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখলে কোনো কনফিউশনই থাকবে না, সেখানে সব কিছুই হবে নির্দিষ্ট, স্পেসিফিক। তো যাই হোক, এই যে জাজমেন্ট কপির যে ইন্টারপ্রিটেশন, সেখানে কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু, এবং বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন বা করবেন। কিন্তু মূলত আবিধানগত অর্থ যদি আমরা খুঁজতে চাই, তাহলে 25% কিন্তু ইনস্টলমেন্টের বাইরে, মানে যে ইনস্টলমেন্টগুলি ডিসাইড করবে কমিটি তাদের বাইরে, তাহলে 25% যদি ইমিডিয়েট হয় এবং সেটি যদি কমিটির ডিসিশনের বাইরে হয়, কমিটি নিশ্চিতভাবে 75% এই 75% টাকাটারই ডিসিশন নেবেন। অ্যামাউন্ট অফ পেড, তারা টোটাল অ্যামাউন্ট পেড টু বি পেড সেটা হিসাব করবেন, এবং সেখান থেকে তারা একটা স্ট্যাটাস রিপোর্ট তৈরি করবেন। স্টেটকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে 15 এপ্রিল 2026, যেটি আবার লিস্টেড হয়ে আছে এই মামলাটি। এখন কথা হচ্ছে, এই 25% যদি না দেওয়া হয় তাহলে কি হবে? দেখুন, এর কোনো কেসই কিন্তু এখনো পুরোটাই ডিসপোজড অফ হয়নি, তাই কেসটি কিন্তু এখনো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আছে। তাই এই কেসটি কিন্তু আবার নিশ্চিত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যারা আছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য আদার্স যারা আছেন, তারা নিশ্চিত এটাকে কিন্তু কোর্টের সামনে প্লেস করবেন এবং তার সুযোগ থাকছে। আর রিভিউ পিটিশনের বক্তব্য, এই কেসের উপরে আর রিভিউ পিটিশন হওয়ার সুযোগই নেই, কারণ যে কেসটা জীবিত সেটা রিভিউ পিটিশন কি করে হবে? কেসটা তো ডিসপোজড অফই হয়নি, তত্ত্বাবধানে আছে, তাহলে রিভিউ পিটিশন সম্ভবই নয়। তাহলে এই কেসটা কিন্তু একেবারেই কংক্রিট এবং খোলামেলা, স্পষ্ট। এমপ্লয়িজরা এই 100% অ্যামাউন্টটা পেতে পাওয়ার তারা হকদার। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।